আসসালামু আলাইকুম সবাইকে ফোকাস অন স্টাডিজে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা এবং ব্যাংক। আমরা আশা করি একটা ভিডিওর মধ্যে পুরো অধ্যায়টা কভার করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে মুদ্রা এবং ব্যাংক, আমরা প্রথমে বুঝবো যে মুদ্রা কাকে বলে এবং ব্যাংক কাকে বলে। আচ্ছা, প্রথমে আমরা শিখি যে মুদ্রা কাকে বলে। যা মুদ্রা হচ্ছে ওই জিনিসটা যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা যদি সংজ্ঞাটাকে ভাঙে ভাঙে পড়ি তাহলে বিনিময়ের মাধ্যমটা কি? আমরা যদি কোনো কিছু কিনতে যাই, উদাহরণস্বরূপ যদি আমরা একটা কলম কিনি, আমরা যখন টাকা দিই, মানে কলমটা যে বিনিময় করতেছি, দোকানদার থেকে নিতেছি, আমরা কিসে বিনিময় নিতেছি? টাকার বিনিময়ে না, মুদ্রার বিনিময়ে না? তাহলে এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। আবার আমরা যখন ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, কি সঞ্চয় করি? টাকা, মুদ্রা। তাহলে যা সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক। আমরা যে কোনো কিছুকে যখন কিনতে যাই তখন কিভাবে একটা মূল্য থাকে না? তাহলে এই যে পরিমাপ করি, মূল্যের মাধ্যমে পরিমাপ করি। তাহলে আমরা বুঝলাম যে মুদ্রাকে যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। আর ব্যাংক কি? ব্যাংক হচ্ছে যে একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ থেকে আমানত সৃষ্টি করে, ওই আমানত থেকে আবার ঋণ দেয় এবং এই দুটি এর মাঝখানে সে মুনাফা সৃষ্টি করে বা তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করে বা টাকা পয়সা সংক্রান্ত কাজগুলো করে থাকে। ব্যাংক আবার দুই প্রকার, একটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মূলত হচ্ছে পুরো ব্যাংকিং কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে, আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জনগণ থেকে আমানত সংগ্রহ করে ওটা আবার ঋণ দেয়। আচ্ছা, এবার আমরা শিখবো বিহিত মুদ্রা কি। সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা প্রচলন করে একটা দেশে, ওটাকে বলা হয় বিহিত মুদ্রা। তাহলে সরকার যে আইনের মাধ্যমে যে মুদ্রা প্রচলন করে ওটি হচ্ছে বিহিত মুদ্রা। এখন বিহিত মুদ্রা আবার দুই প্রকার, একটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা, একটা হচ্ছে সসীম বিহিত মুদ্রা। অসীম আর সসীমের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, অসীম বিহিত মুদ্রা হচ্ছে যায় ওই টাকাগুলা, ওই মুদ্রাগুলা যেগুলো থেকে যেগুলো দিয়ে আমরা অনেক পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করতে পারবো। উদাহরণ হিসাবে আমরা যদি 1 লক্ষ টাকায় কোনো সম্পত্তি কিছু কিনি, আমরা যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোটগুলো দিতে পারবো। কিন্তু আমরা যদি 1 লক্ষ টাকা দিয়ে কোনো কিছু কিনি, আমরা যদি 1 টাকা 2 টাকা পয়সা দিই, ওটাতেও কেউ মেনে নিবে না। তো এই যে এরকম 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, এগুলো হচ্ছে যে অসীম বিহিত মুদ্রা। আর সসীম বিহিত মুদ্রা হচ্ছে ধাতব মুদ্রাগুলা, অর্থাৎ পয়সাগুলা। যেমন আমরা এখানে যদি দুইটা নোট দেখি, একটা হচ্ছে 50 টাকা আর একটা হচ্ছে একটা 1 টাকা শিখি, তাহলে এটা হচ্ছে তাই সসীম বিহিত মুদ্রা আর এটা হচ্ছে অসীম বিহিত মুদ্রা। দুটোই কিন্তু আমাদের দেশের টাকা চলে, মানে বিহিত মুদ্রা, সরকার কিন্তু অনুমোদন দিচ্ছে। এখন এটা হচ্ছে সসীম, এটা হচ্ছে অসীম। এটা কেন সসীম? এটা দিয়ে আমরা অনেক পরিমাণ পণ্য দ্রব্য কিনতে পারবো না। ধর আমরা 1000 টাকা কিনলাম, সবগুলো যদি 1 টাকা পয়সা দিই, এটা তো কেউ মেনে নিবে না। তাহলে এটা হচ্ছে সসীম আর এটা হচ্ছে অসীম। আচ্ছা, তারপর আমরা আসি, তারপর হচ্ছে আমানত বিষয়টা কি? আচ্ছা, সঞ্চয় বা মুদ্রার নিরাপত্তার জন্য মানুষ মূলত ব্যাংকে টাকা রাখে দুইটা কারণে। হয় টাকাগুলো জমানোর কারণে, মানে আমি কিছু প্রতি মাসে বা প্রতি বছরে কিছু টাকা রাখলে আমার এগুলো একটা সঞ্চয় হবে, তাহলে সঞ্চয়, অথবা নিরাপত্তার জন্য। অনেকে মনে করে আচ্ছা আমার তো টাকা আছে বাড়িতে, বাসায় রাখা তো ঠিক হচ্ছে না, আমি যদি ব্যাংকে রাখি টাকাগুলো নিরাপত্তা ঠিক থাকলো। তাহলে দুইটা কারণে মানুষ মূলত টাকা ব্যাংকে রাখে, একটা হচ্ছে সঞ্চয়ের জন্য আর একটা হচ্ছে নিরাপত্তার জন্য। আচ্ছা, তাহলে সঞ্চয় বা মুদ্রা নিরাপত্তার জন্য যে পরিমাণ অর্থ জনগণ ব্যাংকে জমা রাখে ওটাকে আমরা বলবো যে কি? আমানত। তাহলে আমানত কি? সঞ্চয় বা নিরাপত্তার জন্য জনগণ যতটুকু অর্থ ব্যাংকে জমা রাখে ওটা হচ্ছে আমানত। আচ্ছা, এবার হচ্ছে মুদ্রার মূল্য। মুদ্রার মূল্যটা কি? মুদ্রাই তো সবকিছু মূল্য নির্ধারণ করেন, ঠিক না? তাহলে কি মুদ্রা মূল্য আছে? হ্যাঁ আছে। মুদ্রা মূল্য বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু পণ্য বা সেবা ক্রয় করা যায় ওটা হচ্ছে মুদ্রার মূল্য। তাহলে মুদ্রা মূল্য বলতে কি বোঝায়, বা ভ্যালু অফ মানি বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু পণ্য বা সেবা ক্রয় করা যায় ওটাকে আমরা বলবো যে মুদ্রার মূল্য। আচ্ছা, মুদ্রা মূল্য নিয়ে কিন্তু আমাদের অঙ্ক আছে, আমরা শিখবো একটু পরে। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। দুইটাই ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের মধ্যে মূল পার্থক্য কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে পুরো ব্যাংক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করে, পুরা দেশের সকল ব্যাংক নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে প্রত্যেকটা দেশে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক কি করে? জনগণের সাথে কোনো লেনদেন করে না, সবগুলা বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে।
আর বাণিজ্যিক ব্যাংক কি করে, আমাদের সাথে ব্যাংকিং কার্যক্রমটা, যেমন আমাদের ঋণ আমাদের থেকে আমানত সংগ্রহ করা এবং আমাদেরকে অর্থাৎ জনগণ বা ভোক্তাকে কি আমানত মানে ঋণ দেওয়া, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি উল্লেখযোগ্য কাজ করে, পুরো ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা প্রচলন করে এবং মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সকল কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করে। আচ্ছা, এখানে মুদ্রার মধ্যে দুই ধরনের নোট আছে, এটা কিন্তু এমসিকিউতে আসে। একটা হচ্ছে সরকারি নোট, একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট আর ব্যাংক নোটের মধ্যে যদি পার্থক্য আমরা খুঁজি, একটা 2 টাকার নোট নিলাম আমি, আর একটা 50 টাকার নোট নিলাম। আমরা যদি 50 টাকার নোটটা ভালো করে খেয়াল করি, এখানে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা থাকে। শুধু 50 টাকার নোট না, আমরা 10 টাকার নোট, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা সবগুলোর মধ্যে এখানে বাংলাদেশ ব্যাংক দেখবো, আর এখানে গভর্নরের সাইন দেখবো। আর আমরা যদি 2 টাকার নোটের মধ্যে যদি তাকাই, তাহলে আমরা এখানে দেখবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অর্থ সচিবের সাইন থাকে। তাহলে এটা হচ্ছে যায় সরকারি নোট, আর এটা হচ্ছে যায় ব্যাংক নোট। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে কোনটা সরকারি নোট এবং কোনটা ব্যাংক নোট। আচ্ছা, তাহলে আমি আবার সবগুলো বলতেছি। মুদ্রা বলতে কি বোঝায়, যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। তারপর বিহিত মুদ্রা কি, সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা প্রচলন করে ওটা হচ্ছে বিহিত মুদ্রা। তা অসীম বিহিত মুদ্রা হচ্ছে আমরা অসংখ্য পণ্য মানে অসীম পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করতে পারবো। আর সসীম হচ্ছে যে একটা লিমিটেশন থাকে, এতটুকু ক্রয় করা যায়, মানে একটা নির্দিষ্ট 1 টাকা পয়সা দিতে আমরা অনেকগুলো পণ্য কিনতে পারবো না। মানে এটা যাই একটা, আমরা ধরেন 1000 টাকা পণ্য কিনলাম, এখন সবগুলো যদি 1 টাকা নোট দিই, 1 টাকা শিখে দিই, মানে ধাতব মুদ্রা দিই, তাহলে তো ও নিতে রাজি নাও থাকতে পারে, ঠিক না? তো এই জন্য আমরা যদি অসংখ্য পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় করতে পারি, এটা হচ্ছে অসীম। আর যদি লিমিটেশন থাকে, ওটা হচ্ছে সসীম। সাধারণত ধাতব মুদ্রা একটা লিমিটেশন থাকে। আর আমানত তো বুঝলামই, সঞ্চয় বা মুদ্রা নিরাপত্তার জন্য যতটুকু পরিমাণ অর্থ আমরা জনগণ ব্যাংকে জমা রাখে বা আমরা জমা রাখি, ওটা হচ্ছে আমানত। আর মুদ্রার মূল্য বলতে বোঝা হচ্ছে যায়, মুদ্রা মূল্য কি, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু পণ্য বা সেবা ক্রয় করা যায়, এটা হচ্ছে মুদ্রার মূল্য। এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম গুলা পরিচালনা করে, ওটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তো এই অধ্যায়ে থিওরি যতটুকু লাগবে আমরা শিখে গেছি, এখন আমরা ম্যাথ গুলা করবো। তো শুরু করা যাক। আচ্ছা, আমরা এখন প্রথম শিখবো মুদ্রার মূল্য। মুদ্রার মূল্য কিভাবে নির্ণয় করে দেখো। মুদ্রার মূল্য, মুদ্রার মূল্য, মুদ্রা মূল্যকে বলে ভ্যালু অফ মানি, বিএম। এটা কিভাবে নির্ধারণ করে, 1/p। এখানে পি বলতে কি বোঝায়, পি হচ্ছে যায় দাম স্তর। পি কি, পি হচ্ছে দাম স্তর। আচ্ছা, এখানে পি হচ্ছে যায় কি, পি হচ্ছে দাম স্তর। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু অফ, আচ্ছা মুদ্রা মূল্য কি, আমরা তো একটু আগে বললাম, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যতটুকু পণ্য বা সেবা ক্রয় করা যায়, এটাকে বলা হচ্ছে মুদ্রার মূল্য। আর মুদ্রা মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে 1/p। এখানে পি হচ্ছে দাম স্তর। আচ্ছা, তাহলে মুদ্রা মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? ধরলাম আমরা দাম স্তর 2 টাকা, দাম স্তর যদি 2 টাকা হয়, তাহলে ভ্যালু অফ মানি কত হবে, 1/p। তাহলে আমরা 1 আর p এর মান 2 ধরলে, তাহলে এটার মান হচ্ছে 0.50। আর দাম স্তর যদি বেড়ে যায়, মানে 2 টাকা থেকে 4 টাকা হয়ে যায়, তাহলে ভ্যালু অফ মানি কত হবে, 1/p ইকুয়াল অফ 1/4। তাহলে आंसर হবে হচ্ছে 0.25। আচ্ছা, তাহলে দাম স্তর যদি বেড়ে যায়, দাম স্তর যদি 2 টাকা থেকে 4 টাকা হয়ে যায়, তাহলে দাম স্তর যদি বাড়ে, দাম স্তর যদি বাড়ে, তাহলে ভ্যালু অফ মানি আমরা দেখতেছি যে 2 টাকা থেকে যদি 4 টাকা হয়ে যায়, তাহলে ভ্যালু অফ মানি কি 0.50 থেকে 25 তক ছোট, তাহলে ভ্যালু অফ মানি কমে যায়। আবার আমরা যদি দেখি দাম স্তর যদি কমে যায়, উল্টাটা যদি ধরি 4 টাকা থেকে 2 টাকা হয়ে গেল, দাম স্তর যদি কমে যায়, তাহলে ভ্যালু অফ মানি বেড়ে যায়, ভ্যালু অফ মানি বেড়ে যায়। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে দাম স্তরের সাথে মুদ্রার মূল্যের কেমন সম্পর্ক, আমরা বলবো যে দাম স্তরের সাথে মুদ্রা মূল্যের বিপরীত সম্পর্ক। অর্থাৎ দাম স্তর যদি বাড়ে, মুদ্রা মূল্য কমে।
দাম স্তর যদি কমে মুদ্রা মূল্য বাড়ে। তাহলে আশা করি আমরা ভ্যালু অফ মানি বাইর করতে পারবো। এরপর আচ্ছা এটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। চিত্রের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করি তাহলে আমাদের যখন দাম স্তর 2 টাকা ছিল, দাম স্তর যখন 2 টাকা, ভ্যালু অফ মানি কত ছিল? ভ্যালু অফ মানি ছিল হচ্ছে যাই 0.50। দাম স্তর যখন 4 টাকা তখন ভ্যালু অফ মানি ছিল হচ্ছে যাই 0.25। তাহলে দাম স্তরের সাথে মুদ্রা মূল্যের বিপরীত সম্পর্ক। এখন আমরা যদি এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে এইভাবে করা যায়। একটা লম্ব অক্ষ, একটা ভূমি অক্ষ। আচ্ছা, এক লম্ব অক্ষে আমরা ভ্যালু অফ মানি দিলাম, অর্থের মূল্য, আর ভূমি অক্ষে আমরা দিলাম হচ্ছে দাম স্তর। ভূমি অক্ষে দিলাম হচ্ছে দাম স্তর, আর এখানে দিলাম হচ্ছে মুদ্রার মূল্য। কেমন? আচ্ছা, তাহলে আমরা ধরলাম যে দাম স্তর কত? 2 টাকা একটা, 4 টাকা একটা। কেমন? আচ্ছা, দাম স্তর, আর এখানে আমরা ধরলাম হচ্ছে 0.25 আর হচ্ছে 0.50। আচ্ছা, দাম স্তর যখন 2 টাকা, দাম স্তর যখন 2 টাকা তাহলে ভ্যালু অফ মানি 5, এই যে 0.50। আর দাম স্তর যখন 60 টাকা তাহলে ভ্যালু অফ মানি হচ্ছে 0.25। আচ্ছা, তাহলে আমরা এই দুটো বিন্দু যোগ করলাম। আচ্ছা, এই দুটো বিন্দু যোগ করলে আমরা যে রেখা পাই এটা হচ্ছে দাম স্তর। আচ্ছা, ভ্যালু অফ মানি। এখন ভালো করে খেয়াল করি, দাম স্তর মানে বাজারে কোন পণ্যের দাম যখন 2 টাকা থেকে 4 টাকা হয়ে যায়, দাম স্তর যখন বাড়ে তখন আমাদের ভ্যালু অফ মানি যে 0.50 থেকে 0.25 এ চলে আসে। আমরা যদি এটাকে চিত্রে মানে কোন মান দিই, ধরো BM1 দিলাম, এটা দিলাম হচ্ছে BM1, এটা দিলাম হচ্ছে BM2, এটা দিলাম হচ্ছে P1, এটা দিলাম হচ্ছে P2। দাম স্তর যখন P1 থেকে P2 তে যায় তখন ভ্যালু অফ মানি BM থেকে BM2 তে যায়। তাহলে দাম স্তর যখন বাড়ে এই যে মুদ্রা মূল্য কমে যায়। দাম স্তর যদি বেড়ে যায় মুদ্রা মূল্য কমে যায়। এটাকে আমরা বলবো যে মুদ্রাস্ফীতি। এটাকে কি বলে ভাইয়া? মুদ্রাস্ফীতি। এটাকে বলে হচ্ছে মুদ্রাস্ফীতি। দাম স্তর যদি বেড়ে যায় তাহলে মুদ্রা মূল্য কমে যায়, এটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। আচ্ছা, যদি উল্টাটা হয়, দাম স্তর ধরলাম আমরা একটা পণ্যের দাম 60 টাকা থেকে 2 টাকা হইলো, তাহলে নিশ্চয়ই মুদ্রা মূল্য বেড়ে যাবে, এটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। তাহলে দাম স্তর যদি বেড়ে যায় তাহলে কি সৃষ্টি হয়? মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। আর দাম স্তর যদি কমে যায় তাহলে এটা মুদ্রা সংকোচন দেখা দেয়। এখন একটা অর্থনীতির জন্য কোনটা ভালো? মুদ্রাস্ফীতি ভালো নাকি মুদ্রা সংকোচন ভালো? সত্যি কথা বলতে কোনোটাই ভালো না একটা অর্থনীতির জন্য। অতিরিক্ত মুদ্রাস্ফীতিও ভালো না, অতিরিক্ত মুদ্রা সংকোচনও ভালো না। তবে ধারণা করা হয় যে অনেক গবেষণা প্রমাণিত যে মৃদু মুদ্রাস্ফীতি একটা দেশের অর্থনীতির জন্য ভালো। মৃদু বলতে একদমই কম, একদমই কম। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু অফ মানি, অর্থের মূল্যের সূত্রটা আমরা পারবো আশা করি। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করে দাম স্তরের সাথে অর্থের মূল্য কেমন সম্পর্ক, আমরা অবশ্যই বলবো যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। কেন? দাম স্তর যখন বাড়তেছে অর্থের মূল্য কমতেছে, আবার দাম স্তর যদি কমে যায় তাহলে অর্থের মূল্য বেড়ে যায়। আর এটা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলে তাহলে তো আমরা অবশ্যই করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি গতে আসে দাম স্তরের সাথে মুদ্রা মূল্যের কেমন সম্পর্ক, অবশ্যই চিত্র দিয়ে বুঝিয়ে দিবা। আর যদি খতে আসে আমার পরামর্শ হচ্ছে এতটুকু চিত্রতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। মানে এটাতে ছাড়া তাতে কিছু ইউজ করতে হবে না, শুধুমাত্র তুমি এরকম নিজের মতো করে একটা উদাহরণ তুলে ধরবা, তাহলে আশা করি ফুল মার্ক পাবো। আচ্ছা, এরপরে আমরা ফিশারের মুদ্রা পরিমাণ তত্ত্ব একটা আছে, এটা থেকে তোমাদের কোশ্চেন হবে, এটা আমরা শিখব। আচ্ছা, ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব এটা আমরা শিখি। ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব। আচ্ছা, ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্বের সূত্র হচ্ছে P equal of MB plus M prime B prime divided by T। আচ্ছা, এখানে কার মান কি? T হচ্ছে যায় ক্রয় বিক্রয়ের পরিমাণ, ক্রয় বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, M হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ,
M হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ। আচ্ছা, তারপর B হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি। বিহিত মুদ্রার প্রচলন গতি। তারপরে M prime equal of মুদ্রা ব্যাংকশিষ্ট মুদ্রার ব্যাংকশিষ্ট ঋণপত্রের পরিমাণ, বা ব্যাংকশিষ্ট মুদ্রা বলা যায়, ব্যাংকশিষ্ট ঋণের পরিমাণ। তারপর B prime equal of ব্যাংকশিষ্ট ঋণপত্রের প্রচলন গতি। কেমন? আর ফিটা আমাদেরকে জানতে চাইবে, তাহলে আমাদেরকে যদি এখানে দাম স্তর ফি যদি জানতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব? m into b plus m prime b prime divided by t। এখানে t হচ্ছে ক্রয় বিক্রয়ের পরিমাণ, m হচ্ছে বিহিত মুদ্রা প্রচলন গতি, বিহিত মুদ্রা পরিমাণ, b হচ্ছে বিহিত মুদ্রা প্রচলন গতি, m prime হচ্ছে যায় ব্যাংকশিষ্ট ঋণের পরিমাণ, আর b prime হচ্ছে ব্যাংকশিষ্ট ঋণের প্রচলন গতি। তা আমরা একটা উদাহরণ করি। ধরো আমাদের একটা মান দিছে ক্রয় বিক্রয়ের পরিমাণ, টির মান দিছে 500, বিহিত মুদ্রার পরিমাণ দিছে 200। এটা সম্ভবত বিগত সালে একটা কোশ্চেন। আচ্ছা, তার বিহিত মুদ্রা প্রচলন গতি হচ্ছে 5, ব্যাংকশিষ্ট ঋণপত্রের পরিমাণ 200। তারপর বললো যে ব্যাংকশিষ্ট ঋণপত্রের প্রচলন গতি 5, আমাদেরকে জানতে চাইলো যে ফির মান কত। আচ্ছা, মুদ্রার পরিমাণ তত্ত্বের মধ্যে এখানে ফির মান আমরা কি ব্যবহার করব? m এর মান কত? m এর মান হচ্ছে যে 200 ইনটু b এর মান কত? b এর মান হচ্ছে 5, তাহলে 200 ইনটু 5। আচ্ছা, এরপর m প্রাইম এর মান কত? 200 ইনটু b প্রাইম এর মান কত? 5। আচ্ছা, এরপর আমরা করব t এর মান কত? t এর মান হচ্ছে 500। আচ্ছা, এরপর আমরা এটা যদি মান বাইর করি, 5 দুগুণা 10, 1000, এখানে 10, 1500। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 1000 1000 যোগ করলে 2000, এরপর যদি 500 দ্বারা কাটি তাহলে 60 টাকা হবে আমাদের উত্তর। তাহলে এখানে ফির মান কত? 4। আশা করি বুঝছো। এটা কিন্তু বিগত সালে সৃজনশীল অনেকবার আসছে, ফিশারে মুদ্রা পরিমাণ তত্ত্বে ফির মান বাইর করা। তো আশা করি পারবো। এরপর আমরা শিখব ঋণ আমানতের পরিমাণ। আর একটাই অঙ্ক আছে, এই ঋণ আমানতের পরিমাণ যদি আমরা শিখে ফেলি, আর আমাদের এই অধ্যায় তেমন কিছু নাই বললেই চলে। আর আমার ক্লাসগুলা সবগুলাই শুধুমাত্র বিগত সালে অ্যানালাইসিস করে তৈরি করা। তোমাদের বিগত সালের জন্য যতটুকু দরকার ততটুকুই আমি এই ক্লাসগুলোতে দিতেছি, শর্ট কোর্সগুলোতে। এই ক্লাসগুলো যদি কেউ করো, আশা করি তোমার পরীক্ষার জন্য আর কিছু লাগবে না। এই ক্লাসের জন্য যতটুকু দরকার এনাফ এখানে। আচ্ছা, এখন এখানে আমরা শিখি হচ্ছে ঋণ আমানতের পরিমাণ। ঋণ আমানতের পরিমাণ আমরা কি ব্যবহার করব? প্রাথমিক আমানত ইনটু উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে রিজার্ভ হার। আচ্ছা, এখন আমাদেরকে রাজশাহী বোর্ডের 2019-এ একটা কোশ্চেন আসছে, প্রাথমিক আমানত 60,000, প্রাথমিক আমানত কত? 60,000, রিজার্ভ হার কত? রিজার্ভ হার ইকুয়াল 10%। আমাদের কাছে জানতে চাইছে ঋণ আমানতের পরিমাণ কত। তাহলে আমরা ঋণ আমানতের পরিমাণ কি ব্যবহার করব? আমরা লিখব যে আমরা জানি ঋণ আমানতের পরিমাণ ইকুয়াল প্রাথমিক আমানত উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে রিজার্ভ হার।
রিজার্ভ হার। তাহলে প্রাথমিক আমানত কত ভাইয়া 60,000 ইনটু পরে 1 নিচে রিজার্ভ হার হচ্ছে যে 10% কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.10, তাহলে উপরে হচ্ছে 60,000 নিচে হচ্ছে 0.10, তাহলে রেজাল্ট কত আসবে ভাইয়া 6 লক্ষ টাকা। তাহলে প্রাথমিক আমানত যদি তাহলে প্রাথমিক আমানত যদি 60,000 টাকা হয়, রিজার্ভ হার যদি 10% হয়, তাহলে আমাদের ঋণ আমানতের পরিমাণ হবে 6 লক্ষ টাকা। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, প্রাথমিক আমানত যদি 10% থেকে 20% হয়ে যায়, 10% পরিবর্তন হয় যদি 20% হয়, তাহলে পরিবর্তন কি হবে? তাহলে আমাদের ঋণ আমানতের পরিমাণ হবে 60,000 ইনটু 1, আর 20% কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.20, তাহলে 60,000 কে যদি 0.20 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসার আসবে 3 লক্ষ টাকা। তাহলে আমাদের এখানেও একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, রিজার্ভ হার যদি বাড়ে ঋণ আমানত কমে, রিজার্ভ হার যদি বাড়ে ঋণ আমানত কমে, আবার রিজার্ভ হার যদি কমে তাহলে ঋণ আমানত বাড়ে। তাহলে রিজার্ভ হারের সাথে ঋণ আমানতের কেমন সম্পর্ক বিদ্যমান? বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে আশা করি আমরা আজকে ক্লাসের মাধ্যমে মুদ্রা এবং ব্যাংকের পুরো অধ্যায়ের যতটুকু টপিক দরকার তোমাদের সবটা শেষ করে পারছি। আচ্ছা, এখানে যে এই পিডিএফটা এখানে যা পড়ালাম এটা একটা পিডিএফ আছে, যদি কারো পিডিএফটা দরকার হয় আমাদের এই পেজে ফোকাস অন স্টাডিজ পেজে কমেন্ট ফোকাস অন স্টাডিজ পেজে আশা করি মেসেজ দিলে তোমাদেরকে পিডিএফটা দেওয়া হবে। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও অবশ্যই জানাবেন। তো আশা করি সবাই বুঝছো ক্লাসটা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।